সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। স্বাগত মঞ্জু ভাই আপনাকে। আপনারা আছেন সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9। স্বাগত, ধন্যবাদ আপনাকে। আজকের বিষয় সেটা হচ্ছে যে অন্তর্বর্তী প্রশাসন এবং নির্বাচন। আপনি কি দেখছেন? আমি তো এখনও আশাবাদী। অনেকে বলছেন যে নির্বাচন হবে কি হবে না। আমি মনে করি নির্বাচন হওয়া ছাড়া কোনো বিকল্প নাই, কিন্তু নির্বাচনটা যে সুন্দর বা আশাবাদী হওয়ার মতো হওয়া সেটা হবে না বলে মনে হচ্ছে আমার কাছে। এই আশঙ্কাটা আপনার কেন? এই আশঙ্কা আমার সবসময় ছিল। আমি আপনাকে আগেও বলেছি, আপনার আগের শোতে। জি, এটা এই জন্যই ছিল কয়েকটা কারণে। একটা হচ্ছে প্রধানত এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে কোনো নিয়ন্ত্রণ নাই। আচ্ছা, সরকার যে কথা বলে দৃঢ়ভাবে বলে না, শুধু বলে উল্লাস মুখর, আনন্দ উল্লাস। এগুলো আনন্দ উল্লাস করার অবস্থা আমরা নাই আসলে। আমাদের মিনিমাম জায়গা যেটা, সেটা হচ্ছে যে সবাইকে ঐক্যবদ্ধ রেখে জয় পরাজয় সবাই মেনে নিবে, এটার ভিত্তিতে একটা নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু সবাই ভোট দিতে পারবে। আমরা যে আশঙ্কাটা বারবার করছিলাম যে আওয়ামী লীগকে আন্ডার এস্টিমেট করা হচ্ছে, আওয়ামী লীগ এই নির্বাচনের জন্য একটা বড় থ্রেট। এখন বিএনপি, জামাত বা এনসিপি, এই ত্রিশঙ্কু ঝগড়াঝাটি এবং অন্যান্যরাও, যদি অন্যান্য যারা সামাজিক শক্তি আছে, বিএনপির একটা সামাজিক শক্তি বলয় আছে, জামাতের একটা সামাজিক শক্তি বলয় আছে, এনসিপির একটা আছে, আমরা অন্যান্য যারা রাজনৈতিক দল আছি তাদের নানা রকমের আছে, বাম ডান নানা বিভাজন আছে। সব মিলিয়ে মৌলিক জায়গায় যদি আমরা কনসেন্ট্রেটেড না করি, আওয়ামী লীগ কী চায় আসলে এবং কী চাওয়া উচিত, আওয়ামী লীগের যে ধ্বংসাত্মক রূপ বা চরিত্র, আমি আওয়ামী লীগের বলবো না, আমি যদি আরও স্পেসিফিক্যালি বলি যে শেখ হাসিনার যে ধ্বংসাত্মক রূপ, তার ধ্বংসাত্মক রূপে তো কোনো পরিবর্তন আসে নাই। উনি এখনও ধ্বংসাত্মক রূপেই আছেন। তো এই ধ্বংসাত্মক রূপ থেকে ওনাকে, মানে তার এই ধ্বংসাত্মক রূপকে তো আপনি ফিরাতে পারবেন না, এমন কোনো ওষুধ নাই যে তাকে আপনি ফিরাবেন। 2 নম্বর হচ্ছে যে তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা দিয়ে তাকে হারাতে পেরেছেন সেটা হচ্ছে ঐক্য। আমরা ঐক্যবদ্ধ থাকব। ভারতীয় আধিপত্যবাদ এবং শেখ হাসিনার এই ফ্যাসিবাদী চরিত্রের ব্যাপারে আমরা আপোষহীন থাকব। এই জায়গায় থাকা, সেই জায়গায় আমরা থাকতে পারিনি এবং পারার আমি আর লক্ষণও দেখছি না। অনেক চেষ্টা আমরা বলছি করার জন্য। এখন যদি এমন হতো যে সরকার সকলের সহযোগিতা নিয়ে একটা জায়গায় এসে দাঁড়াতো, আমি অবাক হয়ে যাই কেন প্রফেসর ইউনূস একসাথে এই দলগুলোকে নিয়ে আমেরিকায় যান, সবসময় ডেকে বিভিন্ন বসেন, 5-7 মিনিট কথা বলে ছবি তুলে মানে মিডিয়ায় দেওয়া হয়। একসাথে বলে কেন বলে না যে আপনারা আচ্ছা একসাথেই তো ছিলেন, আপনারা একে অপরের বিরুদ্ধে কিছুদিন অন্তত, আমার রেজিমটা, আমার অনুরোধ যে আপনারা একে অপরের বিরুদ্ধে কথা না বলে আপনারা আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেন, আপনারা রাষ্ট্রের নির্বাচনটা সুন্দরভাবে করার বিষয়ে কথা বলেন। এটা অনেকে সন্দেহ করে যে সরকারের আসলে ইচ্ছা আছে কিনা। আমি সরকারের ইচ্ছার জায়গায় প্রশ্ন তুলতে চাই না, কারণ আমি বলি যে ওনারা থাকলেই বা কী করবেন। যারা এই 2 বছরে এতটুকু করতে পারেন না, ওনারা আরও 20 বছর থাকলেও খুব বেশি যে বড় কিছু করতে পারবেন তা না। কারণ এই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার জায়গায় ওনারা মানে ফেল করে যাচ্ছেন। আমি তারপরেও সরকারকে শুধু সাধুবাদ দিয়ে এই জায়গায় যে এই রকম পরিস্থিতিতে যে কারো পক্ষেই দেশ চালানো একটু কঠিন। কারণ এইরকম পরিস্থিতিতে গৃহযুদ্ধ হয়, এরকম পরিস্থিতিতে আরও ব্লাডশেড হয়, এরকম পরিস্থিতিতে রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ে, এরকম পরিস্থিতিতে আপনার দুর্ভিক্ষ দেখা দেয়, অর্থনীতি ভেঙে পড়ে। এই জায়গায় তো কিছুটা হলেও আমরা একটু বেটার জায়গায় আছি। এখন আপনি যে কথাটা বলছেন যে অন্তর্বর্তী প্রশাসনের কিছু রদবদলের কথা শুনছি, কিন্তু আমি বিশ্বাস করি না যে রদবদল করে এখানে খুব বেশি চেঞ্জ কিছু আনতে পারবে। আমি সেদিন একটা কথা বলেছিলাম যে এই সরকার যদি ধরেন বললো যে আমরা পারছি না, সারেন্ডার করে, তাহলে তো আমাদের কাছে কোনো সমাধান নাই। রাষ্ট্রটা যেভাবে ক্ষতিগ্রস্ত জায়গায় আছে এটা আর ক্ষতিগ্রস্ত হবে। আর এই সরকার যদি এটা না করে আঁকড়ে থাকে যে ঠিক আছে আমরা থাকলাম, কিন্তু নিজেদের নীতি এবং নিজেদের কর্মক্ষমতার কোনো পরিবর্তন না ঘটায়, তাইলে রাষ্ট্রেরও ক্ষতি, ওনাদেরও ক্ষতি, ওনাদেরও কিন্তু একটা ভয়ানক পরিণতির দিকে যেতে হবে না হলে। তাইলে সমাধানটা কোথায়? হ্যাঁ, সমাধানটা হচ্ছে ওই যে বললাম, ওনারা উপলব্ধি করুক যে ঠিক আছে আমরা থাকবো। কিন্তু এটা খুব সহজ, মানে আপনি যদি বলেন যে মানে আমার প্রস্তাব হচ্ছে উপদেষ্টা পরিষদে একটা ম্যাসিভ চেঞ্জ আনা দরকার। এবং ওই যে ক্রিকেট খেলা যেরকম করে, খেলা যখন খুব তুঙ্গে চলে যায়, খেলা যখন পরপর উইকেট পড়ে, তখন
কোচ এসে জিজ্ঞেস করে এরপরে কে নামতে পারবেন, মানে অর্ডার টর্ডার আর মানে না, যে এই সময়ে কে ব্যাটিং করতে পারবেন, তখন যে ব্যাটসম্যান হাত তোলে তাকেই নামিয়ে দেওয়া হয়। এখানে এখন বলতে হবে যে আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অন্যান্য জায়গায় যে জায়গাগুলো আছে সেগুলোতে কারা কারা এখন রাষ্ট্রটাকে ধরে রাখতে পারবেন, এই জায়গাটা নিতে পারবেন। সেরকম লোকদের 5-7 জনকে আমি মনে করি উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা যেতে পারে। 2 নম্বর হচ্ছে নির্বাচনের শিডিউল ঘোষণা করার পরে আপনি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? মানে কোনো আওয়াজ, কোনো ঝংকার, কোনো আওয়াজ তো নাই, কোনো মানে এটাকে কি বলে স্পন্দনও তো নাই। অথচ বলা হচ্ছে যে 3 স্তরে নিরাপত্তা হবে, এটা হবে সেটা হবে। অস্ত্র উদ্ধার হয় নাই, অস্ত্র দিয়ে এখনো মানুষ মারা হচ্ছে। সেদিন খুলনাতেও অস্ত্র ব্যবহার হয়েছে, ঢাকায় ব্যবহার হয়েছে। আজকে এখন আমি দেখলাম হাতিয়াতে, নোয়াখালীর হাতিয়াতে ভয়ানক সংঘর্ষ হয়েছে, 5 জন মারা গেছে এবং হয়তো আরও মারা যাবে। তা আপনার এই যে অস্ত্র ব্যবহার হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, গোয়েন্দা সংস্থার কোনো তৎপরতা নাই, পুলিশ বলছে, আজকে আইজি সাহেব বললেন যে পুলিশের সক্ষমতা আছে নির্বাচন করার, কোনো অসুবিধা নাই। আমাদের এই আশঙ্কা মানে এটা না যে আমরা বলছি যে সম্ভব না। আমার কথা হচ্ছে ইমপ্রুভ করেন, কালকেই একটা ভাষণ দিয়ে বলুক যে আজকে থেকে পরবর্তী দিন আর আগের মতো থাকবে না। এরকম কোনো আশাবাদিতা না হলে নির্বাচন যেটা হবে সেটা আরও দীর্ঘমেয়াদী সংকট তৈরি করবে। একবার যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এবং সেই নির্বাচন নিয়ে যদি প্রথম দিন থেকেই কথা ওঠে যে এই নির্বাচন মানি না, এই নির্বাচনে এত ভোট হয়েছে, এত ডাকাতি হয়েছে, এই হয়েছে সে হয়েছে, সরকার যতগুলো বলছে যে শ্রেষ্ঠ নির্বাচন হবে, সেটা যদি করতে না পারেন তাহলে কোনো লাভ নাই। এই যে ওসমান হাদির হত্যার এই দায়টা আমরা বহন করতে পারছি না। প্রথম আলো ডেইলি স্টারের আগুন পুড়িয়ে দেওয়ার এই দৃশ্যটা আমরা বহন করতে পারছি না, কারণ এটা একেবারে আমাদের চোখের সামনে হয়েছে। আমাদের ওসমান হাদিকে সে জীবনের ঝুঁকির মধ্যে ছিল, আমরা অনেকে এখন ঝুঁকির মধ্যে আছি। এখন যেটা বলা হচ্ছে আজকে, মানে আমরা কেউ বলতে পারবো না আমরা ঝুঁকির বাইরে আছি। যিনি ঝুঁকির বাইরে আছেন উনি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ জায়গায় আছেন, কারণ সে তো একদম ফ্রি আছেন, তাকে তো যে কোনো সময়, এখন তো একটা লাশ হলেই যথেষ্ট। এখন তো একটা ঢাকা শহরে 1-2টা মানে প্যানিক তৈরি করতে পারলেই যথেষ্ট। তো সেই জন্য বলছি যে এইটা গুরুত্বটা উপলব্ধি করতে হবে সবাইকে, রাজনৈতিক দলগুলোকে, এবং রাজনৈতিক দলগুলোকে উপলব্ধি করানোর ক্ষমতা আছে সরকারের। কারণ প্রফেসর ইউনূসের এখনও সেই গ্রহণযোগ্যতাটা আছে, উনি ডাকলে সবাই এখন আসছেন। কারণ এখন দেখবেন বিএনপি ডাকলে জামাত যায় না, জামাত ডাকলে বিএনপি যায় না, এক ধরনের মানে বিভেদ কিছুটা তৈরি হয়ে গেছে। আমি সেদিন একটা উদ্যোগ নিয়েছিলাম যে ওই মানে হাদির মৃত্যুর ঘটনার পরের দিন আমরা বলেছিলাম যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে, সকল রাজনৈতিক দল এক জায়গায় এসে দাঁড়িয়ে আমরা একটা বলি যে না, আমরা একতাবদ্ধ আছি, এখানে আমরা এগুলো করতে দেবো না। পর আমি দেখলাম যে না, বিএনপি জামাত একসাথে আসতে রাজি হন নাই, ওনারা এক জায়গায় দাঁড়াতে রাজি হন নাই। তো এনিওয়ে এই জায়গায় সরকারের উদ্যোগ নেওয়া দরকার। সরকারের উচিত একটা পদক্ষেপ নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে দাঁড়িয়ে একটা একেবারে নতুন করে স্টার্ট করা, যে ভাই আমরা নির্বাচনটা সুন্দর মতো করবো। নির্বাচনের ব্যাপারে আমি দেখছি এখন সব দলই আন্তরিক, সবাই নেমে পড়েছে নির্বাচনে। আর দেখেন নির্বাচনে আছে মাত্র 29 তারিখে লাস্ট ডেট আমাদের মনোনয়ন দেওয়ার, কিন্তু আমরা তো এখনো রাজনীতি নিয়েই অস্থিরতায় আছি, আমাদেরকে এখনো প্রতিবাদ মিছিল করতে হচ্ছে। আমি কালকে আমার এলাকায় যাব একটা প্রতিবাদ সমাবেশ করার জন্য। নির্বাচন সমাবেশ কখন করব? নির্বাচনী মানে কার্যক্রমই বা কখন করব? বসতেই পারছি না। তো এই জায়গা থেকে আমি মনে করি যে মানে সরকারের মানে এই আস্থাটা ফিরিয়ে আনা খুব দরকার। অনেক ধন্যবাদ। শান্ত শুনলেন নির্বাচন সম্পর্কে একটা মোটামুটি একটা চিত্র যে কী অবস্থাটা হচ্ছে। এই আলোচনাটা আমরা গত 10 মাস করতেছি, কিন্তু কোনো আলোচনার কোনোটা দিক আমরা খুঁজে পাই নাই যে ওই দিকে যেতে পারে। দিনের শেষে সবাই বলছেন যে সরকারের ব্যর্থতার কারণে, আন্তরিকতার কারণে, আস্থা সংকট থাকার কারণে আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। আপনার কি কোনো ভিন্ন মত আছে? না, ভিন্ন মত নাই, তবে সব দায় সরকারেরও না, বেশি দায় তাদের। আমি তো মঞ্জুবের কাছে ওই হাদি হত্যাকাণ্ডের পরে সব দলকে এক কাতারে আনার যে উদ্যোগ নিয়েছিলেন, সেখানে বিএনপি এবং জামায়াত একসঙ্গে দাঁড়াতে রাজি হয়নি, এটা শুনে হতাশা বোধ করছি, অবিশ্বাস্য লাগছে। হাদির জানাজায় তো 2 দলকে একসঙ্গে দাঁড়াতে দেখলাম, তাহলে তারা বাঁচানোর জন্য একসঙ্গে দাঁড়াতে চাইবেন না কেন? মৃত্যুর পরে একসঙ্গে দাঁড়িয়ে লাভ কি তাহলে? মৃত্যুর পরে জানা যায় তো ঠিকই একসঙ্গে দাঁড়াচ্ছেন, তো তারা মৃত্যুর পর লাশ সামনে রেখে একসঙ্গে দাঁড়াচ্ছেন। মৃত্যুর আগে আরো মৃত্যু যাতে না ঘটে, মানুষকে বাঁচানোর, প্রথম আলো ডেইলি স্টারের ওই হামলার প্রতিবাদে আবার এক লাইনে দাঁড়িয়েছেন। হ্যাঁ, মানুষকে বাঁচানোর জন্য তো একসঙ্গে দাঁড়াতে হবে। আর এই 2টা দলের মধ্যে
বিভেদ বা প্রতিযোগিতা এখন ক্ষেত্র বিশেষে দেখছি শত্রুতায় পরিণত হচ্ছে। ঠুনকো ঠুনকো জিনিস নিয়ে যেভাবে লাগছে, বিশেষ করে জামাতের অস্থিরতা অতিরিক্ত চোখে পড়ার মতো। হাদি গুলিবিদ্ধ হয়েছে, এখন তো স্পষ্ট যে ফয়সাল নামের যে ছেলেটি গুলি করে ইন্ডিয়া পালিয়ে গেছে বলে শোনা যাচ্ছে, যদিও এটা প্রমাণ সাপেক্ষ। এইখানে আওয়ামী লীগের পোষ্য একটা ছেলে গুলি করে যদি বর্ডার ক্রস করে পালিয়ে যেতে পারে, তাহলে বোঝার কোনো অবকাশ থাকে এটা কারা করিয়েছে বা কাদের লোক। অথচ জামাত একদম শুরুতেই 15-20 মিনিটের মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বুঝিয়ে দিল এটা মির্জা আব্বাস করেছে, এরকম একটা আবহ তৈরি করলো। মির্জা আব্বাস তার কর্মীদের নিয়ে ঢাকা মেডিকেলে হাদি আহত হওয়ার পর তার খোঁজ নিতে যাওয়ার পর যে আচরণটা করলো, এটা তো কোনোভাবেই হতে পারে না। এত অস্থিরতা কেন? আবার এই যে প্রথম আলো এবং ডেইলি স্টারে হাদি হত্যাকাণ্ডের পরে যে আগুনটা লাগানো হলো, যে ভাঙচুর লুটপাট করা হলো, সেইখানে আপনি দেখবেন যে এর উদ্যোক্তা কারা। এর উদ্যোক্তা দেশের বাইরে থেকে কয়েকজন ওয়াজকারী, আর দেশের মধ্য থেকে ছাত্র শিবিরের নেতারা প্রকাশ্যে স্ট্যাটাস দিয়ে বা বক্তব্য দিয়ে এগুলা তছনছ করে দেবার ঘোষণা দিচ্ছেন অথবা বন্ধ করার হুমকি দিচ্ছেন, এবং তারপর ঘটছে। তাদেরই বক্তব্য উৎসাহিত হয়ে তো তাদের অনুসারীরাই যাবে। নিশ্চয়ই আপনি মনে করেন না যে শিবিরের নেতার বক্তব্য উৎসাহিত হয়ে ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, ছাত্রদল বা অন্য কোনো এইভাবে সাধারণ কাতারের লোক এই ভাঙচুরে নেতৃত্ব দিবে বা যাবে। তাদের যারা গুরু মানে, এই নেতাদের, ওই ইউটিউবারদের যারা গুরু মানে, তারাই তো গেছে। ফলে তারা কোন ঘরানা বুঝতে অসুবিধা হচ্ছে। তো এত অস্থিরতা কেন? ভাঙার পরে আবার ধ্বংস করবার পরে আবার তারা আবার দুঃখ প্রকাশ করে বিবৃতি দিচ্ছেন। একদিকে তাদের ছাত্রনেতারা পোড়াচ্ছেন, তারা আবার বলছে দুঃখিত, এটা আমরা চাই না। তাহলে আগে ফিরাননি কেন? আর সরকারের তরফ থেকে দেখেন, তারা যখন এই হাদি হত্যাকাণ্ডের পর এমন কিছু যে ঘটতে পারে এর আভাস তো পাওয়া যাচ্ছিল, বিভিন্ন জনের ফেসবুকে যে ঘোষণা, উস্কানি দেশে বিদেশে এদের ফলোয়ারদের পক্ষ থেকে, তাতে কি বোঝা যাচ্ছিল না যে কি এরকম একটা ধ্বংসাত্মক কিছু ঘটতে পারে? তাহলে এইখানে আর্মি ডিপ্লয় করা হয়নি কেন আগে? তারপরে হলো গিয়ে পরের দিন কিন্তু ছায়ানটে আগুনটা লাগানো হলো। তাহলে আগের রাতে এরকম ঘটলো, এবং যারা হুমকি দিয়েছে তার মধ্যে তো উদিচি ছায়ানটের নাম উল্লেখ করা ছিল। তাহলে কেন সেইখানে যথেষ্ট পরিমাণে রক্ষা করবার জন্য আর সেনাবাহিনী মোতায়েন আগেই হয়নি? সেই জন্য নাহিদ ইসলাম কিন্তু আবার যথার্থই বলেছে যে এগুলি পোড়ানোর পেছনে সরকারের ভেতরের কোনো অংশের ইন্ধন আছে বা সম্পৃক্ততা থাকতে পারে। এখন এই যে তারা একদিকে এগুলা ধ্বংস হচ্ছে, পোড়াচ্ছে, এতদিন পরে বলছেন, এতদিন আমাদের সবক দিয়েছেন মব বলা যাবে না, এটা প্রেশার গ্রুপ। আজকে প্রথম বলছেন যে না এরা মব। তো মব তো একদিনে হঠাৎ সৃষ্টি হয় না, আগে ছোট মব ছিল, তারপর বড় মব হয়েছে। ওই কোকুন থেকেই তো আস্তে আস্তে সেটা জন্ম হয়ে বড় হয়। এই যে সরকারের তরফ থেকে, রাজনৈতিক দলগুলোর তরফ থেকে সামগ্রিকভাবে চিত্রটা তৈরি হয়েছে, কিন্তু সরকার যেহেতু ড্রাইভিং সিটে, পরিচালকের আসনে আছে, এই অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, এর সব দায়িত্ব তো সরকারের। সেরকম কিছুই ভিজিবল হচ্ছে না। তারা সব জানে যে অবৈধ অস্ত্র মাঠে আছে, খুনি চক্র মাঠে আছে, আর তাহলে আর বাকি থাকলো কি? এগুলোকে ব্যবহার করবার জন্য পতিত ফ্যাসিবাদের তারা গোষ্ঠী, তারা তো ওত পেতে আছে। সুতরাং তাদের ধরা হলো না কেন? অস্ত্র উদ্ধার করা হলো না কেন? সেই দায়িত্ব সরকারের নিতে হবে। নির্বাচনী প্রচার এখনও শুরুই হয়নি বলতে গেলে, আমরা দেখছি না। তবে এইটাও একটা বিষয় যে হাদি হত্যাকাণ্ডটা আমাদের গোটা জাতিকে নাড়িয়ে দিয়ে গেছে। আতঙ্ক তৈরি হয়েছে কিছু জায়গায়, কিছু জায়গার বিরুদ্ধে প্রতিবাদ, এবং সংবাদ মাধ্যম সহ সব কিছু এই হাদি হত্যাকাণ্ড কেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় ছিল। এরপরে এখন আবার ধরেন 25 তারিখে তারেক রহমান আসবেন, সেটাও একটা বড় আলোচিত বিষয় হিসেবে সব জায়গায় এইটাই থাকবে 2-4 দিন। আমার ধারণা যদি সরকার পরিস্থিতি তৈরির জন্য আন্তরিক হয়, তাহলে নমিনেশন চূড়ান্ত পর্যায়ে যখন যাবে, প্রত্যাহারের শেষ দিন যখন যাবে, মানে চূড়ান্ত প্রার্থীরা মাঠে থাকবেন,
তখন থেকে বড় ধরনের নির্বাচনী প্রচারণা শুরু হবে যদি সরকার সেরকম পরিস্থিতি তৈরি করতে পারে। সেনাবাহিনীর সংখ্যা প্রয়োজনীয় নির্বাচনকে কেন্দ্র করে মাঠে আরও বাড়ানো হোক, কারণ দেশটা তো রক্ষা করতে হবে। এই নির্বাচন না হলে তো দেশ রক্ষা করা যাবে না, গণতন্ত্র রক্ষা করা যাবে না, আমরা কেউ বাঁচবো না। আমাদের বাঁচতে হলে, দেশ বাঁচাতে হলে আজকে যারা এই চেয়ারে বসে ক্ষমতা পাওয়ার এনজয় করছেন এবং সুন্দর সুন্দর কথা বলছেন, তাদের বাঁচতে হলে তো এই নির্বাচনটার কোনো বিকল্প নাই। তাহলে সেই উদ্যোগটা তাদের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি না। এখন এই একটা উদ্যোগ অন্তত এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি একটু সহনশীল হয় এবং সরকার নেয়, তাহলে নির্বাচনকে আরেকটু উৎসবমুখর করা যায়। উদ্যোগটা কে নিবে? সরকারকে নিতে হবে। তো সরকার তো প্রায় সরকারকে নিতে হবে এবং রাজনৈতিক দলগুলোতে অন্তত একটু ছাড় দিয়ে হলেও সহনশীল হতে হবে। একমাত্র ফ্যাসিবাদ, খুনি এবং যাদের নেতৃত্বে গণতন্ত্র হত্যা হয়েছে সেই আওয়ামী লীগ ছাড়া আমার মনে হয় বাকি রাজনৈতিক দলগুলোকে লঘু পাপে যারা পাপিষ্ঠ, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতিটা নির্বিঘ্নে দিয়ে দেওয়া দরকার। জনগণ যদি তাদের ওই পাপ কিছুটা মাপ করে দিয়ে ভোট দিতে চায়, দিতে দেন, না দিতে চাইলে জনগণ প্রত্যাখ্যান করুক। রাজনীতির মাধ্যমে, রাজনীতি দিয়ে তাদেরকে আপনি প্রত্যাখ্যান করান, কিন্তু নির্বাচনটা আরেকটু অংশগ্রহণমূলক হবে এবং আওয়ামী লীগ একা হয়ে পড়বে। আর আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ ছিল, সহযোগী ছিল, এই অজুহাতে যদি আপনি এখন সবগুলোকে দূরে রাখেন, দেশের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, নির্বাচন নিয়ে যে শঙ্কা, এই শঙ্কাটা আরও তো বাড়তেই থাকবে। কারণ যাকে আপনি বাধা দিবেন সে তো ওই বড় বন্ধুর সঙ্গে, পতিত বন্ধুর সঙ্গেই একাত্ম হয়ে যাবে। অনেক ধন্যবাদ। সায়ন্ত যেটা বললেন, জি, এই পরিস্থিতিতে তো সংকট হচ্ছে আস্থার, মানে আস্থার সংকট। মানে প্রধান উপদেষ্টা একাধিকবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো সংকট হইলেই উনি তাদের ডাকেন, যেটা আপনি বললেন যে 5 মিনিট 10 মিনিট পরে ছবি তুলে চা খাওয়ার পরে শেষ হয়ে যায়। এখন আবার ওই যেটা সায়ন্ত বললেন, এই উদ্যোগ নিয়েও তো কোনো লাভ হচ্ছে না, কারণ খালিস নিয়েতে তো কেউ যাচ্ছেন না মিটিংয়ে, আর কেউ জানেন না যে কী আলোচনা হবে সেটাই। যাই হোক, এই পরিস্থিতিতে সবচেয়ে আশঙ্কার কথা হচ্ছে যে মব ভায়োলেন্স যেটা হচ্ছে, এবং যে মবক্রেসি, এইটা তো আপনার একটা জাতির ভবিষ্যৎকে মারাত্মক হুমকির মধ্যে ঠেলে দিচ্ছে। আমাদের এই যে মব নিয়ে যে এত আলোচনা হয়, আমি দেখলাম মব আমাদের দেশে ছিল না কখন। আমি সবসময় দেখেছি, আপনি ইতিহাসের যত ঘটনা দেখবেন, আমাদের তো পার্লামেন্টের ভিতরে মব হয়েছে, তা অতীতে তা হয়েছে। আমাদের মব হওয়ার প্রধানত কারণ হচ্ছে আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই সঠিক ছিল না। বিচারহীনতার সংস্কৃতি ছিল। যে ক্ষমতায় ছিল তার জন্য 7 খুন মাফ, যে ক্ষমতায় নাই তার উপরে লঘু মানে পাপে গরু দণ্ড হয়েছে। ফলে যে যখন দেখে ক্ষমতা পায় তখনই সে একটা শক্তি প্রয়োগের মানসিকতা রাখে। মানে আমরা যদি খোলামেলা আলোচনা করি, ধরেন জি, এই যে প্রথম আলো ডেইলি স্টারের উপর যে যারা সুযোগ পেল, একটা সুযোগ পেয়ে আক্রমণ করে বসলো, এখন এরকম সুযোগ পেয়ে আক্রমণ করার ব্যবস্থা তো আমরা করে রেখেছি এবং প্রতিনিয়ত আমরা দেখছি, যেটা ডক্টর সায়ন্ত বললেন, যে আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখবেন প্রচণ্ড ঘৃণার চাষ হচ্ছে দুই মুখ থেকে। আমরা ইন্টারেস্টিং ঘটনা, এই আমরা যখন হাদির লাশ আসলো, হাদির ডেড বডি দেখতে গেলাম, এর আগে আমরা প্রথম আলো ডেইলি স্টারে গিয়েছি, তো হাদির ডেড বডি দেখার সময় আমাদের কাছে খবর আসলো যে ইয়াতে অ্যাটাক হয়েছে, এই যে পল্টনে এই মানে উদিচির অফিসে অ্যাটাক হয়েছে। তখন আমি এবং নাহিদ ইসলাম আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ওখানে যাব তাড়াতাড়ি। তো আমরা সেখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ভয়াবহ অবস্থা, অন্ধকার, মানে আপনার কেউ কেউ বলছে গান পাউডার ছিড়িয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, কেউ কেউ বলছে এটা কোনো মিছিল না বা মবও বলা যাবে না এটাকে, এটা এক ধরনের দুষ্কৃতিকারীর মতো ঘটনাটা ঘটানো হয়েছে। আমরা যখন বেরিয়ে আসছি, বেরিয়ে আসার পরে দেখলাম সেখানে একটা গ্রুপ বিক্ষোভ করছে এনসিপির বিরুদ্ধে, মানে নাহিদ ইসলামকে উল্লেখ করেই তারা উস্কান, মানে এক ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে যে হ্যাঁ এখন আসছে এখানে সাধু সাজার জন্য, বা এনসিপিকে দায়ী করলো তারা যে এই ধরনের হুমকি এনসিপির কোন নেত্রী কেন দিয়েছে ইত্যাদি ইত্যাদি। তো নাহিদ ইসলাম খুব মানে শান্তভাবেই সেটাকে ফেস করেছে। উনি বলেছেন হ্যাঁ আপনাদের এই বিক্ষোভে আমরা
আমরা যে যে দ্বিধাবিভক্ত, এটারই পরিণতি, এটা সত্য। উনি খুব সুন্দর করে নাহিদ ইসলাম বিষয়টাকে করেছেন, মানে ফেস করেছেন। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে আপনি ধরেন আমি একটা ভুল করেছি, আমাকে তো ভুল সংশোধনের সুযোগ দিতে হবে। আমরা কেউ কারো ভুল সংশোধন করে মাঝ জায়গায় আসার সুযোগ দিচ্ছি না। যেমন আমি 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 একটু খোলা কথা বলতে চাই, কারণ আসলে আমরা আসলে এই ভার নিতে পারছি না। যেমন ধরেন পিনাকি ভট্টাচার্য একজন মানে লেখক বা একজন অ্যাক্টিভিস্ট আছেন, উনি কিন্তু সেদিন রাত্রে বলেছেন যে সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে, কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না। এবং মাহমুদুর রহমান আপনি দেখবেন যে তিনি কিন্তু ওই দিন রাত থেকে উনি অনেককে ফোন করেছেন যে হাদির মৃত্যুর পরে আমাদেরকে শান্ত থাকতে হবে, আমাদের জানাজাটা ভালো করে পড়তে হবে, কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এখন মাহমুদুর রহমানের অতীত কোনো কথায় হয়তো প্রথম আলোর বিরুদ্ধে ওনার প্রতিবাদ আছে, পিনাকির হয়তো প্রতিবাদ আছে, ঠিক আছে, কিন্তু ওই দিন তো তারা একটা পজিশন নিয়েছেন যে না, এটা এই ধরনের কোনো ধরনের করা যাবে না। কিন্তু এখন এটাকে কি কেউ ওয়েলকাম করছে না। সবাই বলছে মিয়া সারাদিন উস্কানি দিছো আর এখন এসে সাধু সাজতেছো। এখন তাইলে তার করণীয় কি? তার এখনো আজকেও অসাধু থাকতে হবে তাকে? বিষয়টা অনেকটা এরকম না? আজকের দিনেও তাকে মানে সে যদি তাকে যদি আমি বলি যে সে আগে উস্কানি দিয়েছে, তার কথায় ক্ষোভ ছিল, প্রথম আলোর বিরুদ্ধে নানা ধরনের পদক্ষেপ ছিল, আজকের দিনে যে সেই পজিশনটা নিল, এখানেও আমি তাকে যে তার অবস্থান থেকে সরিয়ে এনে মাঝখানে দাঁড় করানোর সুযোগটা আমি দিচ্ছি না। আমি বলছি যেমন মাহমুদুর রহমানকে বা পিনাকিকে বা অন্যান্যদেরকে এটাকে ব্লেম করা হচ্ছে। আমার বক্তব্যটা এখানে যে আমাদেরকে তো আস্তে আস্তে সরে আসতে হবে। ধরেন আমি মানব জমিনের বিরুদ্ধে কোনো একটা ক্ষোভ দিলাম কেন? মানব জমিন হয়তো আমার বিরুদ্ধে কোনো একটা রিপোর্ট করেছে, আমি হয়তো এই জন্য ক্ষুব্ধ প্রকাশ করলাম। আমি সুযোগ পেলেই মানব জমিনের বিরুদ্ধে বলি যে মানব জমিন মানে এই সাংবাদিকতা করে, আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ চেপে চাইতে বললাম। এখন কিন্তু আমি দেখলাম যে কোনো একটা সময়ে যে আমি তো মানব জমিনের বিরোধিতা করেছি, কিন্তু মানব জমিনের হামলা করতে তো আমি চাই নাই। কারণ আমি যখন মানব জমিনে হামলা করব, মনে রাখতে হবে ইতিহাসে এই হামলাটা আবার ফেরত আসবে। দেখেন সেদিন মাহফুজ আনাম যে কথাটা বলেছেন, এটা কিন্তু প্রতিবাদ হয়েছে। উনি বলেছেন এই প্রথম কোনো মানে পত্রিকা অফিস বা মিডিয়া হাউস পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এর আগে পুড়িয়ে দেওয়া হয়েছে। নয়া দিগন্তে আগুন লাগানো হয়েছে, আগুন না নিভালে তো ওটাই পুরোটাই পুড়ে যেত, তাই না? সেদিন ডেইলি স্টারে যে আগুন দেওয়া হয়েছে, সেদিন তো কেউ মারাও যেতে পারত। আমি শুধু কল্পনা করি যে সেদিন রাত্রে যদি ডেইলি স্টারে একটা বা দুইটা লাশ পুড়ে যেত, একটা পোড়া লাশ পেতাম আমরা, তাহলে পরের দিন পরিস্থিতিটা কি হতো? আমাদেরকে তো দুইটা জানাজা পড়তে হতো, এবং দুইটা জানাজা এমন হইতো যে দুইটাই খুবই হৃদয়স্পর্শী, দুইটাতে জাতি আরও শার্পলি ডিভাইডেড হয়ে যেত। তাহলে আমার খুব মনে হয় যে এটা কি কেউ প্ল্যান ওয়াইজ করিয়েছে? যে হাদির মৃত্যুর পর যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, আমরা সবাই একবদ্ধ হতে চেয়েছিলাম, সেখানে কেউ না কেউ কি এটা দ্বিধাবিভক্ত করতে চেয়েছে? এখানে কোনো তৃতীয় পক্ষ ঢুকে নাই তো? সেই জন্য আমার অনুরোধ থাকবে, এই যে যারা আগুন দিয়েছে, যারা সেখানে গিয়ে এই ধরনের উস্কানিমূলক কাজ করেছে নিষেধাজ্ঞা সত্ত্বেও, আমার মনে আছে সেদিন রাত্রে আমি অসুস্থ, আমি সবার সাথে যোগাযোগ করছিলাম যে সবাই যাতে শাহবাগ কেন্দ্রিক মানে কনসেন্ট্রেটেড থাকে, তাহলে আর স্প্লিট হলো না, কেউ বিচ্ছিন্ন হলো না। আপনি দেখবেন যে আমাদের গণ অভ্যুত্থানের নেতারা সেখানে গিয়েছেন সেদিন, তারা সবাইকে ওই জায়গায় ঐক্যবদ্ধ করে রাখার চেষ্টা করেছিলেন। সেখান থেকে কিন্তু কয়েকটা মেয়ে এসে কিন্তু ওই জাইমাকে বাঁচানোর জন্য তারা কিন্তু ডেইলি স্টারে গিয়েছেন। খুবই মানে শহীদুল আলমের লেখা থেকে আমি পড়লাম, বা আমাদের অনেকের লেখা থেকে আসছে, নিউজের সম্পাদকের কাছ থেকে আমরা শুনলাম যে ব্যবস্থাটা ছিল। কথা হচ্ছে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো কারা ঘটিয়েছে তাদের তো ছবি আছে, সেখানে তো ভিডিও আছে, এবং অলরেডি 17 জন 18 জনকে গ্রেফতারও করা হয়েছে। তাদের কাছ থেকে লুণ্ঠিত 28 জনকে তাদের থেকে লুণ্ঠিত মালামালও তাদের থেকে করা হয়েছে, পরে 11 জন। এখন কথা হচ্ছে এখন কেন তাদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট করে তাদেরকে ইন্টারোগেট করে ইনভেস্টিগেশন করে এটা কি বের করা যাবে না যে এটা কি ষড়যন্ত্র ছিল? চাইলে যাবে। এই জায়গাটায় আমরা কেন সবাই মিলে একসাথে হচ্ছি না? আমরা কিন্তু এখনও একজন আরেকজনকে দোষারোপ করছি। হাদির ভার্সেস ডেইলি স্টার, প্রথম আলোকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ বলছে হাদির কাউকে গ্রেফতার করা হলো না, প্রথম আলোরগুলো তো ঠিকই গ্রেফতার করা হলো। মানে এখানেও মানে এক ধরনের বিভাজনের ব্যাপারটা থাকছে। এখন এই ধরনের কথা যখন যুক্তি থাকে তখন তো মানুষ মানে ইনভলভ হয়ে যায়। মানুষ তো মনে করে হ্যাঁ তাই তো, প্রথম আলোতে হামলার ঘটনায় ঠিকই সবাইকে অ্যারেস্ট করলো,
আর হাদির ঘটনা এখন পর্যন্ত আসামি কোথায় আছে, খুনি কোথায় আছে, এটাই গ্রেপ্তার। এই প্রশ্নগুলো ধরে উঠে মানুষের মধ্যে কিন্তু বিভাজনটা আরো গভীর হয়। এই জন্য আমি একটাই সমাধান দেখি যে আমাদের এই বিভেদ দূর করার জন্য মিটিং হওয়া দরকার। এই বিভেদ দূর করার জন্য পদক্ষেপ কী কী নেওয়া দরকার, আমরা কেউ কাউকে হারিয়ে ফেলতে পারবো না, কেউ আমরা উৎখাত করে দিতে পারবো না। যারা আমরা মনে করি যে বাম ঘরানার বা বামপন্থী বা সো কল প্রগতিশীল বা ইত্যাদি ইত্যাদি নানা, যাদেরকে আমরা এক ধরনের অচ্ছুদ করে এক পক্ষ আরেক পক্ষকে বলে, এই পক্ষকে আপনি নিঃশেষ করে দিতে পারবেন না। আবার ওই যাদেরকে যেও বলে মৌলবাদী, হুজুর, মানে মাদ্রাসা গোষ্ঠী ইত্যাদি ইত্যাদি, ওদেরকেও আপনি নিঃশেষ করে দিতে পারবেন না, কারণ সবার এখানে স্টেক আছে, সবার এখানে গভীরভাবে অস্তিত্ব প্রথিত আছে। এই একে অপরকে অস্তিত্ব বিনাশ করার জায়গা থেকে সরে আসতে হবে। এই বিনাশের জায়গা থেকে সরার জন্য আমি মনে করি যে সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংস্থা সবাইকে কাজ করতে হবে। আদের দিন আমাদের বাঁচার কোনো উপায় নেই। অনেক ধন্যবাদ। মৌলিক প্রশ্ন যে আমাদের বাঁচার উপায় কি? বাঁচার উপায় সব সম্মিলিতভাবেই খুঁজতে হবে পলিসি, এবং বিভাজন, ঘৃণা যত কমানো যায় সেই চেষ্টাটা করতে হবে। এই চেষ্টা যেরকম আমরা স্পষ্টভাবে সাদা চোখে যা দেখি সেটাকে সাদা বলে স্বীকার করে সেটার অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমি মঞ্জুবের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং একটা কথা মনে হলো, উদীচীর হামলাটা অফিস পোড়ানোর খবর শুনে নাহিদ ইসলাম এবং মঞ্জু ভাই গেলেন। তারা যাওয়ার সাহস করলেন কেন? ওইখানে যদি ছাত্রলীগের কোনো মব হতো বা আওয়ামী লীগের আমলে, তখন মঞ্জু ভাই নিশ্চয়ই তাদেরকে থামানোর জন্য যাওয়ার সাহস দেখাতেন না, যে ওরা তো আমাকে পর্যন্ত কোপাবে চাপাতি দিয়া, হেলমেট বাহিনী। নিশ্চয়ই মনের মধ্যে ওই আস্থাটা আছে যে ওইখানে যারা এটা করছে ওরা আমাদেরই ছোট ভাই হবে, আমরা গিয়ে না করতে পারবো, হয়তো অ্যাটলিস্ট আমাদের কথা না শুনলেও আমাদের পোড়াবে না। নাহিদ ইসলাম এবং মঞ্জু ভাই ওখানে গেছেন, ভালো কথা। তার মানে ওইখানে মোস্টলি কোন গ্রুপ বা কারা ছিল, গণপতিত ফ্যাসিবাদ গোষ্ঠী না আমাদের ভাই বেরাদাররা, মোটামুটি ধারণা করা যায়। দেখেন পক্ষান্তরে এইখানে কি হলো, প্রথম আলো ডেইলি স্টারের বেলায় আপনি একজন সম্পাদক, আপনাদের সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজের সম্পাদক নুরুল কবির ভাই, নুরুল কবির ভাইকে বাংলাদেশে মোটামুটি একটু যারা টকশো দেখে এবং লেখা পরে কথা শুনে তার মধ্যে চিনে না এমন কোনো লোক আছে? উনি চুল কি সাইজ, কেমন চুল রাখবেন সেটা আপনি আমি ঠিক করে দিব? উনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের লোক, মুক্তিযুদ্ধের সত্যিকার চেতনা ধারণকারী লোক, তথাকথিত আওয়ামী চেতনাধারী না। 16 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে ক্রমাগত সাহসী কণ্ঠে প্রতিবাদ করা মানুষ। কিন্তু এই মুহূর্তে তার পরিচয় হচ্ছে তিনি সম্পাদক পরিষদের সভাপতি। তো তার সংগঠনের 2টা প্রধান পত্রিকা আক্রান্ত হয়েছে, ওইখানে নেতা হিসেবে ওনার যাওয়াটা কর্তব্য না? উনি যাবেন না? মঞ্জু ভাই এবং নাহিদ যেরকম ওইখানে ছুটে গেছে ওদেরকে নিবৃত করতে, উনিও তো ওইখানে যাবেন সম্পাদকদেরকে অভয় দিতে অন্তত। সেইখান থেকে বের হয়ে আসার পরও নুরুল কবিরের গায়ে হাত দিতে পারে, এই হাত এই গোষ্ঠীর মধ্যে আছে যারা 16 বছর ধরে এই লোকটাকে যুদ্ধ করতে দেখেছে। বিভেদটা কোথায়? শুধু পরিবর্তিত পরিস্থিতিতে তার মুক্তিযুদ্ধের বিরোধীদের বিপক্ষে তার কথা যাচ্ছে, শিবিরের বিপক্ষে তার কথা যাচ্ছে, ডাকসুর ভিপির বিপক্ষে তার কথা যাচ্ছে, এই মবক্রেসির বিপক্ষে তার কথা যাচ্ছে। এর বাইরে তো আমি তার গণতন্ত্র বিরোধী কোনো কথা শুনি নাই, নির্বাচন এবং ভবিষ্যৎ বাংলাদেশের বিরোধী কোনো কথা শুনি নাই, সংস্কার বিরোধী কোনো কথাও তো শুনি নাই। তাহলে সেই নুরুল কবির সম্পাদক তার গায়ে হাত তোলার মতো ঘটনা ঘটাতে পারে তারা কারা? সুতরাং এই যে যাদেরকে প্রথমে 17 জন, পরে 11 জন, 28 জনকে ছবি দেখে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। প্রথম আলোর রিপোর্টে দেখলাম সাংবাদিকরা জিজ্ঞেস করেছে এদের রাজনৈতিক পরিচয় কি। পুলিশ বলেছে আমরা সন্ত্রাসী ধরি, রাজনৈতিক পরিচয় দেখা আমাদের কাজ না। আমি বিশ্বাস করি যদি এইখানে পতিত ফ্যাসিবাদ গ্রুপের পরিচয় সংশ্লিষ্ট কেউ থাকতো, ইতিমধ্যে সংবাদ মাধ্যমে হেডলাইন হয়ে যেত। সুতরাং এটা মেনে নিতে হবে যে গণ অভ্যুত্থানের পক্ষের কোনো শক্তি যারা প্রকৃত অর্থে উগ্রবাদী,
যারা প্রকৃত অর্থে বা এই স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যারা কথা বলতে চায় তাদেরকে অ্যালার্জিক মনে করে, তাদের কোনো বিপদগামী অংশ এটা করেছে। এটা আমার ধারণার কথা বললাম সায়েন্স সিমটম দেখে। সুতরাং এদেরকে থামাতে হবে। শুধু ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ তারা 16 বছর যে কাজ করেছে, তারা পতিত হয়েছে, বিতাড়িত হয়েছে, সেই জন্য এদেরকেও যদি আমরা উঠতে দেই, এরাও একরকম একদিন এদের জন্য আমাদেরকে এই দেশ, গণতন্ত্র, এই প্রতিষ্ঠানগুলোর মাসুল দিতে হবে। সায়ন্ত, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন। মুজিবুর রহমান মঞ্জু এবং সায়ন্ত সাখাওয়াত আমাদের আজকের অতিথি। যেটা সাখাওয়াত বলছিলেন, আপনার কি কিছু বলার? আমি যেটা বলছিলাম যে আমি যখন প্রথম আলো ডেইলি স্টারে গেলাম, ওখান থেকে যেটা শুনলাম আর কি, যে এর আগে আমি প্রথম আলোতে গেছি ডেইলি স্টারে, কিন্তু ওই দিনে আমি প্রথম গিয়েছি, এর আগে যাই নাই। তো আমাকে প্রত্যক্ষদর্শীরা যারা বললো যে ডেইলি স্টারের নিচে ঢুকতেই যেই এন্ট্রেন্স এবং রিসেপশনের জায়গাটাতে, সেখানে জুলাই অভ্যুত্থানের অনেকগুলো স্মৃতিচিহ্ন ছিল, অনেকগুলো ভালো ভালো ছবি ছিল, যেটা আমাদের জুলাই অভ্যুত্থানের স্মারক চিহ্ন হিসেবে আছে। প্রথম আলোতে তো ছিলই, আমি দেখেছি। সেগুলোই নাকি প্রথম মেনে আগুন দিয়ে সেগুলোতে আগুন ধরানো হয়েছে। 1 নাম্বার সমস্যা। 2 নাম্বার, আমি যেটা দেখলাম যে যারা প্রথম আলোর ব্যাপারে বিক্ষুব্ধ একটা অংশ তো আছে, আমরা জানি, সেটা অস্বীকার করার উপায় নাই। নানা কারণে বিক্ষুব্ধ থাকতে পারে। যেমন বিএনপি নিজেই তো ভিক্টিমাইজ হয়েছে প্রথম আলো দ্বারা। বিএনপি সবসময় বলেছে, ইভেন আমার সাথে তারেক রহমানের পার্সোনাল যখন লন্ডনে গিয়ে কথা হয়েছে, উনি একটা প্রসঙ্গে কিন্তু বলেছেন যে প্রথম আলো ডেইলি স্টার তো আমাদের মতো ইনজাস্টিস করেছে, আমার সম্পর্কে অনেক অসত্য সংবাদ ওনারা ছাপিয়েছেন। তো বিএনপির মধ্যে তো এই ক্ষোভটা আছে। এখন কথা হচ্ছে, এই যে যারা বিক্ষুব্ধ, যারা প্রথম আলো ডেইলি স্টার দ্বারা ক্ষতিগ্রস্ত বলে দাবি করেন, এই আগুন দিয়ে কি তাদের লাভ হয়েছে? বা প্রথম আলো ডেইলি স্টার একটা বিল্ডিং পুড়ে যাওয়া ছাড়া আমি তো মনে করি এটাতে খুব বেশি তাদের লাভ হয় নাই। বরং দেখা গেছে প্রথম আলো ডেইলি স্টারকে, এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখছি বিরাট একটা অংশ বিএনপির প্রতি তাদের যে দূরত্বটা ছিল সেটা বরং কমে গেছে। আলটিমেটলি আমি যদি পলিটিক্যাল লাভ দেখি, কিন্তু বিএনপির খুব লাভ হয়েছে। এখন শান্ত ভাই যেটা হিসাব মিলাচ্ছেন যে কার লাভ হয়েছে কার ক্ষতি হয়েছে, সেই হিসাব করে আপনি যে কে কাজটা ঘটিয়েছে এটা নির্ধারণ করতে পারবেন না, এটা নির্ধারণ করা অনুচিত। এখন আমি একটা কনস্পিরেসি থিওরি আকারে বলে দিলাম যে এটা বিএনপির যেহেতু লাভ হয়েছে, সুতরাং এটা বিএনপি ঘটিয়েছে। আমি বললাম যে ওই ছবিগুলো যারা পুড়িয়েছে, তাহলে এটা বোঝা যাচ্ছে এটা আওয়ামী লীগই করেছে, কারণ ওরা তো জুলাই বিরুদ্ধ। এই ধরনের বিশ্লেষণ পরে করি আমরা। আমাদের প্রথম করতে হবে, ইনফ্যাক্ট আমরা যাদেরকে দেখলাম সেখানে তো আর্মি এসেছে, আগুন যখন লাগাচ্ছে আর্মি আসছে, আপনি টেলিভিশনে দেখেন নাই? তো টেলিভিশন ফুটেজগুলোতে দেখেন কারা ছিল সেখানে, পুলিশ দেখেন কারা ছিল। আপনি এই ইনভেস্টিগেশন করেন না কেন? যেখানে প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যে সবাইকে শান্ত থাকার জন্য, এবং যেখানে সবাইকে বলা হচ্ছে শাহবাগে আসেন সবাই, তার মানে শহর তো উত্তপ্ত হচ্ছে, সারা দেশে মিছিল হচ্ছে, বিভিন্ন জায়গায় ব্যারিকেড হচ্ছে, এবং নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। 3 স্তরের নিরাপত্তা অলরেডি আমরা এনজয় করছি বা আছে। কোথায় ছিল সে 3 স্তরের নিরাপত্তা? প্রথম আলো ডেইলি স্টারের সামনে, ওইটা তো একটা ইম্পর্টেন্ট রোড, ওইটার সামনে আর্মি বা বিজিবির টহল বা পুলিশের কোনো কিছু কি ছিল না কেন? তাহলে এখানে তো প্রশ্ন জাগে, কি সরকার নির্লিপ্ত ছিল, নাকি সরকার সিরিয়াস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরও এখানে ভেতরে প্রশাসন বা পুলিশের কেউ এখানে নিষ্ক্রিয় ছিল, নাকি এখানে অন্য কোনো মেকানিজম কাজ করেছে? এখানে কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার মাঝখানে কিন্তু 1 ঘন্টার সময় ছিল। হ্যাঁ, আমি আপনাকে বলি মতি ভাই, হাদির মৃত্যু সংবাদ আমরা আগে জানি না, সরকার আগে জানে। কারণ আমি জানি সরকার আগে জানে, কারণ সরকারের সাথে রেগুলার বেসিসে সিঙ্গাপুর থেকে যোগাযোগ হচ্ছে। এবং এর আগের দিন সরকার কিন্তু একটা আভাসও দিয়েছে, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর ফোনে একটা নিউজ ব্রেকিং হয়েছে, এখানে বলা হচ্ছে যে অত্যন্ত খারাপ অবস্থা ওসমান হাদির, জাতিকে শান্ত থাকার জন্য আগের দিনও কিন্তু প্রধান উপদেষ্টা অনুরোধ করেছেন। তার মানে আপনি কন্টিনিউয়াসলি ফলো করছেন। তাহলে আপনার এরকম একটা পরিস্থিতি হওয়ার পরে আপনি তো একটা শহরের মধ্যে একটা সতর্কতা জারি করবেন, একটা রেড অ্যালার্ট জারি করবেন। আমরা তো রেড অ্যালার্ট শব্দটার সাথে পরিচিত, বিজিবি তলব করা হয়, পুলিশকে সিরিয়াসলি করা হয়। তাহলে এই জায়গাগুলো যেখানে আপনার আশঙ্কা বা যেখানে আপনারা এখন বলছেন
যে ভীতি উৎপাদন করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, প্রথম আলো ধ্বংস করার জন্য চেষ্টা করা হয়েছে, তা আপনি তো তাহলে জানেন যে এই হুমকিগুলো আছে, তাহলে আপনার পদক্ষেপটা কি ছিল? 2-4টা কি লাঠি পেটা হয়েছে? পুলিশ কি কাঁদানো গ্যাস নিক্ষেপ করেছে? ওখানে যখন মানে যেটাকে আমরা মব বলছি, যারা এখন এসে জড়ো হয়েছে, তাদেরকে কি বিচ্ছিন্ন করার জন্য কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? তদন্ত এগুলো আসা উচিত না মতি ভাই? অবশ্যই আসা এখন এই যে ডাক্তার সায়ন্তর মতো লোকেরাও ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছেন যে কে হইতে পারে, ভাই এই ব্যাখ্যাগুলো আসল জায়গায় আসেন, আগে এটাতে করেন যে কেন এখানে আমরা সবাই মিলে এই কথা কাজটা বলতে তো পারছি না। সরকার এবং পুলিশ করবে। সেই তো, আমরা তো সরকারকে দায়ী করব সবকিছুর জন্য। তাহলে কেন এই প্রসঙ্গটা আসবে না যে ঠিক আছে কারা উস্কানি দিয়েছে, কারা, হ্যাঁ আপনি উস্কানির হিস্ট্রি বের করেন, কেন কি হয়েছে, উস্কানি কে না দিয়েছে? উস্কানি তো সবাই দিচ্ছে আমাদের এখানে, যে যাকে পারছে। মানে আমাদের এখানে হয়েছে কি, যেমন ধরেন কোনটা মব আর কোনটা জনরোষ। আপনি দেখবেন আমাদের ফুয়াদের উপরে যখন ওই যে তার অঞ্চলে ওই যে সে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার পরে সেখানে তাকে হামলা করার জন্য এসেছিল, তখন সেখানে লেখা হয়েছে জনরোষের মুখে পড়েছেন ফুয়াদ। আপনি ভাষাটা দেখেন তো, ফুয়াদের বিরুদ্ধে যখন কেউ হামলে পড়ে ওইটা হয় জনরোষ, আর সাখাওয়াত সায়ন্তর উপরে কেউ হামলে পড়লে সেটা হবে মব। এই অসাধুতা আমাদেরকে বাদ দিতে হবে। আমাদেরকে ভাই বলতে হবে, ভাই যাই হয় সবটাই জনরোষ আর নাইলে সবটাই মব। আপনি এই বিভেদটা আমরা সবাই সবার এই স্বার্থে জায়গা থেকে উঠে আসতে হবে, এবং নাইলে এটা যাবে না একদিন। কারণ বাংলাদেশে গণমাধ্যম আজকে নতুন করে আক্রান্ত হয় নাই। ইতিহাসে 5ই অগাস্টে হাসিনার বিরুদ্ধে যে জনবিক্ষোভ হয়েছে, সেই জনবিক্ষোভ ব্যবসায়ীদেরকে আক্রান্ত করেছে, সেই জনবিক্ষোভ সাংবাদিকদেরকে আক্রান্ত করেছে, সাংবাদিকেরা পালিয়ে গেছে, বিচারপতিরা পালিয়ে গেছে, আপনার সম্পাদকেরা পালিয়ে গেছে, টেলিভিশন হাউসগুলো খালি হয়ে গেছে, প্রত্যেকটা হাউসের হেড অফ নিউজ, সিএনই সব বদল হয়ে গেছে। কেন হয়েছে? এই জিনিসটা বুঝতে হবে যে এই পরিস্থিতিটা আমরা তৈরি করে রাষ্ট্রটাকে এই জায়গায় এনেছি। এখন আপনি ওই চিকিৎসা না করে খালি বলছেন যে বদলাচ্ছে না কেন? আপনি চিকিৎসা তো করছেন না, আপনি গোড়ায় তো হাত দিচ্ছেন না। গোড়ায় হাত না দিলে আজকে প্রথম আলো ভেঙেছে, কালকে আমার দেশ ভাঙবে। আজকে ডেইলি স্টার পড়েছে, কালকে নয়া দিগন্ত পড়বে। এইটাই আমরা একবার এটা পড়ে এটা বলবো, আর পরের বার বলবো ওইটা পড়াইছে, তো এই জন্য এটা পড়াইছে, এইভাবে আমরা বলতে থাকবো। অনেক ধন্যবাদ আপনাকে। একটা অন্য প্রসঙ্গে যাই। সায়ন্ত, নাকি আপনার বলা আছে? না, এই প্রসঙ্গে একটু দু একটা কথা বলি। জি প্লিজ। সেটা হলো, ধরেন ব্যাখ্যা বিশ্লেষণ তো সাইন সিমটম দেখে করতেই হবে, সেটা কারো পছন্দ হবে কারো পছন্দ হবে না, তারপরও করতে হবে। এই হাদিদকে হত্যা করার মাধ্যমে একটা মেসেজ দিতে চেয়েছে না? মেসেজটা হচ্ছে, যারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, পতিত ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশের পক্ষের যে তরুণ, তাদেরকে ভয় ধরানোর জন্য এই মেসেজটা দেওয়া। ঠিক একইভাবে প্রথম আলো ডেইলি স্টার পোড়ানোটাও একটা মেসেজ, অন্য সংবাদ মাধ্যমগুলোকে মেসেজ দেওয়া, তারা যাতে সংবাদ প্রকাশের বেলায়, জরিপ প্রকাশের বেলায় এটা মাথায়, প্রথম আলো এবং ডেইলি স্টারের পরিণতি মাথায় রাখে। এটাও তো হতে পারে। সুতরাং এটা যদি আমার মনে হয়, আমি তো সে ব্যাখ্যা আমার দিতে হবে। আজকে আমি বরং সংবাদ মাধ্যমগুলোকে দোষারোপ করি এই অর্থে যে বাংলাদেশে বহুদিন ধরে সম্ভবত পতিত ফ্যাসিবাদ গোষ্ঠীর দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী সংবাদ মাধ্যম চালাতে চালাতে খুব ইনডেপথ ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করা এবং সাহস নিয়ে রিপোর্ট করার এই দক্ষতা বা ইচ্ছাটা কমে গেছে বা মরে গেছে। না হলে এই যে যাদেরকে 31 জনকে অলরেডি ধরা হয়েছে, তো তাদের ছবি তো চিহ্নিত, তাহলে তাদের রাজনৈতিক পরিচয় সাংবাদিকদের পুলিশের কাছে কেন জিজ্ঞেস করতে হবে? এদের রাজনৈতিক পরিচয় কি? সাংবাদিকরা কেন, সংবাদ মাধ্যমগুলো কেন এদের ছবি ধরে ধরে তাদের প্রত্যেকের এলাকায় তাদের উঠবস কাদের সঙ্গে, তারা কি করত, তারা আসলে রাজনৈতিক নাকি ছিচকে সন্ত্রাসী, নাকি কোনো রাজনৈতিক গ্রুপের প্রশ্রয়ে চলা, নাকি সরাসরি রাজনীতি করা, এর তুলনা তো সংবাদ মাধ্যমের কাজ। পুলিশের কাছ থেকে জেনে সেটা লিখতে হবে, পুলিশ বলেছে এরা এই রাজনৈতিক দলের, তাহলে সংবাদ মাধ্যমের কাজ কি? এখন এই করার কি অভ্যাস নষ্ট হয়ে গেছে সেটা, নাকি তারা আতঙ্কগ্রস্ত হচ্ছে যে এদের পরিচয় উল্লেখ করে হেডলাইন দিয়ে বা এইভাবে করে আনলে আবারও আক্রান্ত হবে? কালকে একটা টেলিভিশন চ্যানেলে এই কথা আমি বলছিলাম, বলার পরে বলছে যে আমাদের বলছে ভেবে চিন্তে আগাও, প্রথম আলো ডেইলি স্টারের পরিণতি যাতে আমি নিতে চাই না, আমার এই অফিসটা পুড়লে আমরা বাঁচবো না।
এই যে মেসেজটা, কালকে একটা টেলিভিশন চ্যানেলে এই কথা বলছে। জি। আর হাদি হত্যার বিষয়ে দেখেন, একজন সিনিয়র সাংবাদিক সেদিন আমাকে বলছেন যে হাদি হত্যাকার মৃত্যুর ঘটনাটা মঞ্জু ভাইয়ের, আমি সেই দিন একটা টক শোতে একসঙ্গে ছিলাম এবং সেখানে শুরুতেই মঞ্জু ভাই প্রথম তথ্যটা দিলেন যে আনঅফিসিয়াল সূত্রে জানতে পেরেছি ওর মৃত্যুর খবর। আমরা কিন্তু একসাথে সেদিন ছিলাম। একই সঙ্গে ছিলাম, কিন্তু সেদিন দুপুরে সরকারের একজন উপদেষ্টা বিভিন্ন জায়গায় ওকে কোথায় কবর দিবেন সেই জন্য জায়গা ঠিক করার যে কার্যক্রম সেটা চালাচ্ছিলেন দুপুরবেলা। তার মানে হচ্ছে সরকার হাদির মৃত্যুর খবরটা আগেই জেনেছে বা অনুমান করেছে, গেস করতেছে তো, guess তো অনুমান করেছে, করতেছিল। গেস করে আগে যেখানে কবরের জায়গা খোঁজা শুরু হয়ে গেছে দুপুরবেলা। তাহলে তাদের এইটার পরে যেই রিয়াকশন হতে পারে সেই ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না, তাহলে সেইটা রোধ করবার ব্যাপারে সরকার আগায়নি। যারা করতে চায় তারা করেছে, সরকার কিন্তু করার এ থেকে- সুযোগ দিয়েছে, সুযোগ দেওয়ার পরে জিজ্ঞেস করছে এ থেকে যে আপনি তোমার এই- উপর এত ক্ষোভ কেন। না, এটা আপনি কি বলতে চান আসলে? এইটা আসলে নানান ইকুয়েশনে, নানান স্বার্থ সিদ্ধির জন্য নানান গোষ্ঠীর একটা সম্মিলিত চক্রান্তের শিকার হয়েছে প্রথম আলো ডেইলি স্টার। প্রথম আলো ডেইলি স্টারের প্রতি অনেকের ক্ষোভ আছে, বিএনপির ক্ষোভ আছে। মঞ্জু ভাই বলছেন তারা হেডলাইন করার সময় ছাত্রলীগের সন্ত্রাসী হলে বলতো, বিএনপি শেখ তখন হাসিনার তো ক্ষমতায়, খুব আছে। বিএনপি তখন ক্ষমতায় ছিল। হ্যাঁ ক্ষমতায় ছিল, তারপরে তো বিএনপি এটা করেনি। ক্ষমতা থেকে যাওয়ার পরে আরো বেশি করেছে তাদের বিরুদ্ধে। 21 আগস্ট গ্রেনেড হত্যা হামলা নিয়ে, তারপর বিভিন্ন এই হাওয়া ভবন নিয়ে সিরিজ রিপোর্ট করে যা তা হ্যাঁ, করেছে। শেখ হাসিনা সংসদে এমনকি দাঁড়িয়ে বলেছে শেখ না? হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছে। প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা 64 জেলায় মামলা করেছে না? এমনকি ছাত্রলীগ এখানে মব সৃষ্টি করে প্রথম আলো অফিসে আক্রমণ করেছিল। একটা প্রভাবশালী দেশের রাষ্ট্রদূতের সেখানে বসে থেকে অফিস রক্ষা করতে হয়েছিল, ওনার গ্রেপ্তার এড়ানোর জন্য রাষ্ট্রদূতদের হস্তক্ষেপ হয়েছিল। এইসব জিনিসও তো আমরা তখন শুনেছি, জানি। সুতরাং প্রথম আলোর প্রতি সব গোষ্ঠীরই কখনো কখনো রাগ ছিল। এবং আমি একসময় ভোরের কাগজে কাজ করতাম, তখন মতি ভাই তখন ভোরের কাগজ, মতিউর রহমান প্রথম আলো সম্পাদক, ভোরের কাগজের এডিটর। ওই সময় ওই একটা সারা বছর ধরে ওইখানে একটা ভিজিটর্স খাতা থাকতো, সেই খাতায় আর মেলা যখন বস্ত্র মেলা হতো, বাণিজ্য মেলায় খাতা থাকতো, পত্রিকা বিতরণ হতো, লিখতে হতো মতামত। সেই মতামত কম্পাইল করে রিপোর্ট করার একবার আমাকে একটা দায়িত্ব দিয়েছিল, মানুষের এটার নিয়ে কি মতামত দেয়। এবং ওই সময় উনি বলতেন যে এরকে বিএনপিও গালি দিচ্ছে, আওয়ামী লীগও গালি দিচ্ছে, জামাতও গালি দিচ্ছে, তার মানে আমরা ঠিক পথে আছি। প্রথম আলোর কনফিডেন্সের জায়গা ওইটা। অনেক ভুল ত্রুটি আছে, অনেক কিছু আছে, তারপরেও প্রথম আলো ডেইলি স্টারের মতো আর কোনো ইনস্টিটিউশন সংবাদ মাধ্যমে তো আমরা দাঁড় করাতে পারিনি, না পুরে না ভেঙে, যেটা হাদি বলছে যে আমরা 10টা প্রথম আলো করে দেখাই। এই যে বিকলাঙ্গ মস্তিষ্কের এই যে জেনারেশনের যারা নেমেছে এইখানে, ওরা আসলে বিকৃত মস্তিষ্কের, বিকলাঙ্গ মস্তিষ্কের জেনারেশন আমি বলি। না হলে তারা গড়তে পারে না, খালি ধ্বংস করতে পারে। এইটা কি ভাই, ফ্যাসিবাদদের বিরুদ্ধে দাঁড়ানো আর এই প্রতিষ্ঠান পোড়ানো দুইটা তো এক না। 1.5 বছর পরে এসে তখনকার যেটা হয়েছে সেটা ছিল আন্দোলন, অভ্যুত্থান। তখন অনেক ধ্বংস হয়, পৃথিবীর সব দেশে হয়, যুদ্ধের সময় ধ্বংস হয়, কিন্তু সেই ধ্বংস নতুন করে গড়বার জন্য ধ্বংস। আপনি এর এক স্বাধীন দেশে এসে পোড়াবেন, গণঅভ্যুত্থান পরবর্তী দেশে এসে পোড়াবেন, এটা কি? অনেক ধন্যবাদ। মঞ্জু ভাই, শেষ করব, এখানেই শেষ কিনা? না, আমি সব আলোচনার মধ্যেও আমরা বারবার যেটা হয়, সমস্যা তো আমরা সবসময় বলি, সমাধান কি, সমাধানটা খুঁজতে হবে। আমি ডক্টর সায়ন্তের সাথে একমত হয়েই বলি যে আমাদেরকে এই তো করেছি তো আমরা অনেক ঝগড়া। আমি আজকে প্রথম আলো পড়িয়ে দিলাম, কালকে আপনি এটা পড়িয়ে দিলাম, পড়িয়ে দেওয়ার পরে কী হয়েছে? আমার দেশের সম্পাদককে মেরে হত্যা করতে চাওয়া হয়েছে, তাকে দেশ থেকে দেশান্তর করা হয়েছে। আলটিমেটলি কি হয়েছে? আমার দেশ আরও শক্তিশালী হয়ে তো আসছে, ফিরে আসছে, নয়া দিগন্ত আরও শক্তিশালী হতে আসছে। সুতরাং আজকে আবার চ্যানেল 1, আজকে আবার CSB, সবাই তো শক্তিশালী হয়েই ফিরে আসছে। সুতরাং হিসাব তো মিলাইতে হবে যে বাইরে কাউকে তো কেউ আমরা শেষ করে দিতে পারছি না, পারবো না। প্রথম আলো আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে, কারণ এইটা পথ না। ওই যে উনি যেটা বলেছেন, এটা হাদির পথ না। হাদি কিন্তু বলেছে, প্রথম আলোর বিরুদ্ধে হাদির অনেক স্ট্রং বক্তব্য আছে, কিন্তু বক্তব্যের পরে সে কনক্লুশনে সে বলেছে আমাদেরকে আরও 10টা প্রথম আলো গড়তে হবে, কম্পিটিশনে যাইতে হবে। কেউ কাউকে আমরা শক্তি দিয়ে পরাভূত করতে পারবো না। আমরা যার যার ভুলটা স্বীকার করে নিতে হবে, যার যার ভুল স্বীকার করে নিয়ে এই বিরোধটাকে থামাতে হবে। দেখেন,
হাদির পরিবার থেকে আমরা হাদির পরিবারের সাথে কথা, হাদির পরিবার কিন্তু আহ্বান জানিয়েছে দেশবাসীকে যে আল্লাহর ওয়াস্তে কেউ সহিংসতা করবেন না। ইনকিলাব মঞ্চ থেকে তারাও বলেছে কেউ সহিংসতা করবেন না। আমরা যাদেরকে চিনি দায়িত্বশীল পর্যায়ে তারাও বলছেন। এখন এর বাইরে যারা গিয়েছেন, সহিংসতার পথে যারা গিয়েছেন, তাহলে তাদের ব্যাপারে তো কারোই কোনো কনসার্ন নাই। তাহলে সবাই এক জায়গায় দাঁড়িয়ে কেন বলছেন না, বা আমরা বলতে পারতে অসুবিধা কোথায় যে তোমরা যারা এটা করেছো তারা হাদির আদর্শ বিরোধী কাজ করেছো, তারা হাদির বিরুদ্ধে ষড়যন্ত্র, ওদেরকে ষড়যন্ত্রকারী হিসেবে আমাদের ধরতে হবে, ওদেরকে চক্রান্তকারী হিসেবে ধরতে হবে। কিন্তু আমরা যদি এখন দেখা যাচ্ছে যে আবার নিজেরা যেমন ধরেন হাদির মৃত্যুর পরে প্রথম বিভেদটা হয়েছে যখন মির্জা আব্বাস সাহেব সেখানে গেলেন, আমি কিন্তু এটা তখনই প্রতিবাদ করেছি। হ্যাঁ, মেনে নিলাম যে উত্তেজিত ছিল এটা, কিন্তু যখন আমার উত্তেজনা কমে এসেছে তখন তো আমাকে সরি বলতে হবে, তখন তো আমাকে বলতে হবে যে আমরা এই কাজটা সঠিক করি নাই। আর তখন মির্জা আব্বাস সাহেবকে বলতে হবে ঠিক আছে আমি এটা কিছু মনে করি নাই, তোমরা উত্তেজিত ছিল। এইভাবে রিকনসিলিয়েশনটা করতে হবে। আদারওয়াইজ আমি যদি মনে রেখে দিই, মির্জা আব্বাস সাহেব যদি মনে রাখে হ্যাঁ তোমরা আমাকে অপমান করছো, আমিও সময় পাইলে দেখাই দেবো, আর এরা যদি বলে যে একবার তো অপমান করেই ফেলছে সুতরাং ওইটার উপর টিকে থাকবো, তাহলে কোনোদিন শান্তি আসবে না। অনেক ধন্যবাদ মঞ্জু ভাই, সায়ন্ত অনেক ধন্যবাদ। শেষ করতে হচ্ছে, আপনার কিছু বলার ছিল আমি জানি, কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন।